আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নাটোরের সন্তান, 34 বছর বয়সী তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। 263টা উইকেট নিয়ে তিনি সবার উপরে এবং প্রথম বাংলাদেশি হিসেবে হয়তো তিনি 300 উইকেট পেয়ে যাবেন টেস্ট ক্রিকেটে। তাইজুল ইসলাম বাংলাদেশের ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে গত 3 বছরের মধ্যেই 4টা ভিন্ন ভিন্ন টেস্ট ম্যাচ, যেটা বাংলাদেশ জিতেছে, নিউজিল্যান্ডের সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে 29 উইকেট নিয়েছেন, যার মধ্যে 3টা 5 উইকেট হল তার রয়েছে। সব মিলিয়ে তাইজুল যখন ডেবিউ করেছিলেন 2014-তে, তারপর থেকে গত 12 বছরের মধ্যে তাইজুল 3 নম্বর অবস্থানে রয়েছেন সর্বোচ্চ 5 উইকেট শিকারীদের তালিকায়। 18টা 5 উইকেট হল তার রয়েছে এবং তার উপরে শুধুমাত্র রবিচন্দ্রন আশ্বিন রয়েছেন এবং সেই সাথে আরও একজন ফাস্ট বোলার। তো সব মিলিয়ে তাইজুলের যে টেস্ট ক্যারিয়ারটা অনেকটাই আন্ডার রেটেড পড়ে থাকে। বাংলাদেশি সমর্থক হিসেবে আমরা কিন্তু তাকে সেই ভ্যালুটা আসলে কতটুকু দেই আমরা ঠিক নিশ্চিত নই। নাহিদ রানাকে নিয়ে আমাদের অনেক কথাবার্তা হচ্ছে, তাসকিন আহমেদকে নিয়ে অনেক কথা হচ্ছে, মেহেদী হাসান মিরাজ তাকে নিয়ে অনেক কথা হয়, বাংলাদেশের ব্যাটারদের নিয়ে অনেক কথা হয়। তবে দিন শেষে তাইজুল ইসলাম যে একটা প্রান্ত ধরে রেখে বাংলাদেশের টেস্ট ক্রিকেটেরই একটা দুর্দান্ত রকম, মানে তিনি যে একজন স্ট্যান্ড আউট পারফর্মার হয়ে থাকেন সেটা কিন্তু আমরা আসলে কনসিডার করি না, বা তাকে সেই রেসপেক্টটা আমরা কতটুকু দেই সেটা নিয়ে অবশ্য চিন্তার জায়গা ডেফিনেটলি আছে। তাইজুল ইসলাম এই সিলেট টেস্টেও, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও যে পারফরমেন্সটা দিয়েছেন, সেটার পর তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে এবং আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি তিনি সেটা ডিজার্ভই করেন। কারণ যেই ধরনের পারফরমেন্স তাইজুলের কাছ থেকে আমরা দেখলাম, তিনি যদি শেষ ভাগটায় এই বিপদের মুহূর্তে, এই ক্রাঞ্চ টাইমে, এই প্রেশার সিচুয়েশনে ডেলিভারটা না করতেন, হয়তো বাংলাদেশ এই পুরো টেস্টের এতগুলো সেশন এত ভালো খেলার পরেও পরাজিত হতে হতো বাংলাদেশকে। সো ওই জায়গা থেকে তাইজুল ইসলামের যে ভ্যালুটা, সেটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করতে পারি। তিনি আসলে কোন ধরনের বোলার? তার মধ্যে কি আলাদা একটা ফ্লেয়ার আছে যেটা নাহিদ রানার আছে? না। তার মধ্যে কি এমন স্পেশাল কিছু আছে যেটা কোনো মিস্ট্রি স্পিনার এই সময়টায় কন্ডাক্ট করতে পারেন? সেটাও কিন্তু না। তবে তাইজুলের যেটা আছে সেটা অন্য অনেক ক্রিকেটারেরই বলা যেতে পারে নেই। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে তার ধৈর্য। তাইজুল ইসলামের যেই স্বাভাবিক নর্মাল লেফট আর্ম স্পিনারের বোলিং অ্যাকশন, সেটার কারণে তিনি যেই ধরনের ইকোনমি নিয়ে বোলিংটা করতে পারেন, যেই ধরনের স্পট মেনটেন করে বোলিংটা করতে পারেন, এইটা অন্য অনেক টেস্ট ক্রিকেটাররাই করতে পারেন না, অনেক স্পিনাররাই করতে পারেন না। কন্ট্রোলটা তার একটা বিশাল বড় অস্ত্র এবং সেটার সঙ্গে তিনি যেসব ভ্যারিয়েশন যুক্ত করেছেন বিগত কয়েক বছরে বিভিন্ন ধরনের উইকেটে সফল হওয়ার জন্য, সেটাও তাকে অনেক অন্য একটা উচ্চতায় নিয়ে গেছে টেস্ট ক্রিকেটে। সাধারণত আপনি দেখবেন যে একজন স্পিনারকে নিয়ে আসা হয় কখন? যখন বলটা একটু পুরনো হচ্ছে এবং যখন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আপ করার একটা পরিকল্পনা থাকে। প্রতিপক্ষের ধরেন ডানহাতি ব্যাটাররা ডমিনেট করছেন বা ব্যাটিং করছেন, সেই সময়টা হয়তো লেফট আর্ম স্পিনারকে নিয়ে আসবেন। বাহাতি ব্যাটাররা আসলে তখন ডানহাতি অফ স্পিনার নিয়ে আসবেন। তাইজুলের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো খাটে না। তিনি লেফট আর্ম স্পিনার হলেও বাহাতি ব্যাটারদের বিরুদ্ধেও যেমন সফল, ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধেও তেমন সফল, পুরনো বলেও তিনি সফল, মিডল ওভার্সেও তিনি সফল, একেবারে যখন নতুন কোনো বলে তাকে বোলিং করতে দেওয়া হয় সেখানেও তিনি সফল। এবং তার যে কন্ট্রোলিং অ্যাবিলিটিটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশকে অনেক দিক থেকে অনেক উপকার করে। কারণটা হচ্ছে, দেখেন, নাহিদ রানা এবং তাইজুল যখন বোলিং করছেন দুপ্রান্ত থেকে, যেটা আমরা সিলেট টেস্টেই দেখেছি দ্বিতীয় নতুন বলটা নিয়ে, শান্ত কিন্তু একটু টেনশনে পড়ে গিয়েছিলেন। কারণ পাকিস্তান 7 উইকেট হারিয়ে ফেললেও এক প্রান্তে রিজওয়ান ছিলেন, অন্য প্রান্তে সাজিদ ছিলেন, যিনি ভালো খেলছিলেন সেই সময়টা, এবং রিজওয়ানকে আমরা জানি যে স্পিন খুব ভালো খেলতে পারেন। পুরনো বলে তাইজুল যখন বল করে যাচ্ছিলেন সেই সময়টায় একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচে বাংলাদেশ বোলিং করেছিল তাকে দিয়ে এবং সেটাতেও তিনি সফল হয়েছেন। কারণ পাকিস্তান যেই গতিতে রান তুলছিল সেই গতিটা থামানোর একটা প্রয়োজনীয়তা ছিল। উইকেট নেওয়ার জন্য অন্য প্রান্ত থেকে প্রেশার দেওয়া হচ্ছিল মেহেদী মিরাজকে দিয়ে কিংবা নাহিদ রানাকে দিয়ে কিংবা তাসকিনকে দিয়ে। তবে ওই যে কন্টেনমেন্টের কাজটা, রান খুব বেশি যেন লিক না হয়ে যায়, সেই কাজটা কিন্তু তাইজুল ইনিশিয়াল স্টেজে করছিলেন বল হাতে, যখন উইকেট থেকে কোনো অ্যাসিস্ট্যান্স কেউই পাচ্ছিলেন না, এবং সেটা বেশ সফলভাবে করতে পেরেছেন। এবং শেষ দিনটায় বাংলাদেশের টার্গেটটা ছিল 3টা উইকেট ফেলা, পাকিস্তানের টার্গেট ছিল 121 রান করে ফেলা এবং একটা ওয়ার্ল্ড রেকর্ড রান চেজ করে ফেলা। নতুন বল আসলো, নতুন বলটা নিয়ে চতুর্থ দিনের শেষেই তাইজুল কিন্তু তাক লাগানো একটা পারফরমেন্স দিয়ে দিয়েছেন। কারণ সালমান আলী আগা এবং রিজওয়ানের পার্টনারশিপটা ভাঙা প্রয়োজন ছিল। নতুন বলে এক প্রান্তে পেসার আনার পর দ্বিতীয় প্রান্তে কিন্তু তিনি স্পিনার এনেছেন এবং সবাই অবাক হয়েছিল যে তাইজুলকে কেন এই নতুন বলটা দেওয়া হচ্ছে কোনো পেস বোলারকে না দিয়ে, এবং তাইজুল কিন্তু প্রমাণ করেছেন কেন। তিনি একটা স্ট্রেট উইথ দি আর্ম ডেলিভারি দিয়ে সালমান আলী আঘার ডিফেন্সটা ভেদ করে তাকে বোল্ড করে দিলেন। এবং ওই পয়েন্টটাই আমার কাছে মনে হয় যে এই চতুর্থ দিনের একটা টার্নিং পয়েন্ট ছিল, যেখানে বাংলাদেশ অনেক বড় একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়, দুই প্রতিষ্ঠিত ব্যাটারের যেই জুটিটা আছে সেটাকে ভেঙে দেয় এবং একটা ভালো সিচুয়েশন তৈরি করে ফেলে নিজেদের জন্য এই ম্যাচটা জেতার জন্য। এবং তারপর যখন ডে 5-এ সাজিদ এবং মোহাম্মদ রিজওয়ান তারা শুরুর দিক থেকেই বেশ
ক্যালকুলেটিভলি রানগুলোকে চেস করে ফেলছিলেন। ওই 121-এর ডেফিসিটটা কমিয়ে এনে প্রায় 80-র মতো নিয়ে ফেলেছিলেন, অর্থাৎ প্রায় 40টার মতো রান দুজন মিলে করে ফেললেন। তখন কিন্তু একটু ভয় হচ্ছিল, একটু নার্ভাস হচ্ছিল, বাংলাদেশের প্লেয়ারদের মধ্যেও মনে হচ্ছিল যে একটু নার্ভাসনেস কাজ করছে, কারণ তাসকিন বোলিং করে মার খেলেন, অন্য দিক থেকে নাহিদ রানা বোলিং করে মার খাচ্ছেন। সুতরাং নতুন বলে পেসাররা কিন্তু তেমন একটা এফেক্টিভ হতে পারছিলেন না, এবং সেই সময়টায় নিয়ে আসা হলো কাকে? আবারও তাইজুল ইসলাম। এবং তাইজুল এসে তিনি 2টো উইকেট তুলেছেন, ওই 3টার মধ্যে শেষ উইকেটটা শরীফুল তুললেও ইম্পর্টেন্ট 2টো উইকেট তাইজুল তুলে নিয়েছেন। প্রথমে তিনি সাজিদকে ফেরালেন এবং তারপর তিনি আরও একজন ব্যাটার যিনি তাকে ফিরিয়ে দিয়েছেন, এবং শেষ উইকেট হিসেবে রিজওয়ান তিনি আউট হয়ে গেছেন। সো ওভারঅল তাইজুলের যে বোলিং পারফরমেন্সটা ছিল, তিনি নতুন বলেও যেই পারফরমেন্সটা দিয়েছেন এবং বিভিন্ন ধরনের উইকেটে তার পারফরমেন্স দেওয়ার যে অ্যাবিলিটিটা রয়েছে, তাতে করেই কিন্তু আমাদের আসলে বোধগম্য হওয়া উচিত যে তাকে আমরা অল সিজনস, অল ফর্ম, অল কাইন্ডস অফ উইকেটসের জন্য আসলে ব্যবহার করতে পারি টেস্ট ক্রিকেটে। এবং টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে তাইজুলই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাকে ডেফিনেটলি রাখতে হবে। টেস্ট ম্যাচ জিততে হলে যদি একজন স্পিনারও প্রয়োজন হয়, সেটা কিন্তু এই তাইজুল ইসলামই হবেন আমার কাছে মনে হয়। আই রেট হিম ওভার এনি আদার স্পিনার আমাদের দেশে যারা যারা রয়েছেন। ট্যাকটিক্যাল কারণে হোক, যে কোনো কারণে হোক, যতই আপনি চেঞ্জ করেন না কেন, টেম্পারমেন্টের যে জায়গাটা, এক্সপিরিয়েন্সের যে জায়গাটা, এবং ওই যে বিভিন্ন সিচুয়েশনে বল করতে থাকার যে জায়গাটা, বিভিন্ন রোলে, আপনি কন্ট্রোলার রোলেও তাকে ব্যবহার করতে পারেন, তাকে অ্যাটাকিং রোলেও ব্যবহার করতে পারেন, এই বিষয়গুলোকে কিন্তু তাইজুল খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করেন। এবং আমার কাছে মনে হয় তার যে স্কিল সেটটা আছে, বাংলাদেশের লেজেন্ডারি টেস্ট বোলার ইতিমধ্যে হয়েই গেছেন, এবং বিভিন্ন ধরনের রেকর্ডও তিনি সামনের দিনে ভাঙবেন। বাংলাদেশকে আরও অনেক জয় তিনি উপহার দেবেন। এবং আমার কাছে মনে হয় যে উই শুড পুট আ লট অফ রেসপেক্ট অন তাইজুল ইসলামস নেম, কারণ তার যেই পারফরমেন্সেসগুলো থাকে আমরা সবসময় সেটাকে আন্ডার রেট করি, সেটাকে খুব একটা আমলে নেই না। বাট শুধুমাত্র তার বোলিংটা নিয়ে যদি কথা বলি, সেটাও কিন্তু আসলে অন্যায় হবে। তার ব্যাটিংটা আপনি দেখেন, টেল এন্ডের যে ব্যাটাররা রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের, তাইজুল এবং তারপর 3 পেসারের কথা বলি, বা যাদেরকেই আপনি লাইন আপে রাখেন না কেন, দ্য লাস্ট 4 ব্যাটার্স, তাদের মধ্যেও কিন্তু তাইজুলেরই বেটার অ্যাভারেজ এবং বেটার পারফরমেন্স আমরা যদি দেখি, যে উইকেটে টিকে থাকার খাতিরে হোক, বল খরচের খাতিরে হোক, কিছু রান তুলে দেওয়ার খাতিরে হোক, সব জায়গায় কিন্তু তাইজুলের ব্যাটিংটাও খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং বাংলাদেশ যখন স্ট্রাগল করে, বিপদে থাকে, এক প্রান্তে একজন ব্যাটার থাকেন, অন্য প্রান্তে কিন্তু তারা তাইজুলকে ট্রাস্ট করতে পারেন যে তাদেরকে হেল্প আউট করে দিতে পারবেন একটা কঠিন সময়। এই দ্বিতীয় টেস্টে সিলেটারি, সেখানে আপনি দেখেন লিটন দাসের সঙ্গে তাইজুলের যে 7 রানের পার্টনারশিপ, সেইটা যদি না হতো, বাংলাদেশ কি 278 পর্যন্ত যেতে পারতো? আমার তো মনে হয় না। সো তাইজুলেরও যেই রানগুলো ছিল, 16টা রান করেছেন, প্লাস প্রায় 50টার মতো বল খেলেছিলেন, সেটার তো আলাদা একটা ভ্যালু আছে। দ্বিতীয় ইনিংসেও কিন্তু তাইজুল বেশ কিছু বল খেলেছিলেন। এবং এই যে ব্যাপারগুলো রয়েছে, টেস্ট ক্রিকেটকে ভালোবাসার যে ব্যাপারগুলো রয়েছে তাইজুলের, সেটার কারণেই আমার কাছে মনে হয় যে তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একজন লেজেন্ড, এবং অবশ্যই অবশ্যই তার জন্য যেই রেসপেক্ট, যেই সম্মান, সেটা তিনি ডিজার্ভ করেন। এবং বাংলাদেশকে সামনের দিনেও তিনি অনেক অনেক ম্যাচ জেতাবেন, আমরা ট্রাস্ট করতে পারি ব্লাইন্ডলি যে তিনি বাংলাদেশকে অনেক অনেক ম্যাচ জেতাবেন সামনের দিকে। এবং তাকে আপনি বলটা যখন দেবেন অ্যাজ এ ক্যাপ্টেন, আপনি সেই ট্রাস্টটা থেকেই তাকে দেবেন যে আপনি জানেন অন্যরা যেখানে ফেল করবে, অন্যরা যেখানে ব্যর্থ হবে, তাইজুল কিন্তু সেখানে সফল হতে পারেন তার ধৈর্যের কারণে, তার টেম্পারমেন্টের কারণে, এবং তার যে স্কিল সেটটা রয়েছে সেটার কারণে। আন্ডার রেটেড থাকেন তাইজুল, আপনার সম্মান আপনি সামনে কোনো না কোনো সময় পেয়ে যাবেন। বাংলাদেশের মানুষ বুঝতে পারবে তাইজুলের ভ্যালুটা কি। এখনো কি আপনারা বলবেন তাইজুল চলে না? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত, এবং সেই সাথে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবেন। অল স্পোর্ট এবিপি, বাংলাদেশ জয়ের ধারায় চলতে থাকুক। ভালো থাকবেন সবাই।